আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিটিআরসি বাসভবনের সামনে সবাই একত্রে হাজির হয়েছি। বাংলাদেশের সকল ব্যবসায়ী একত্রিত হয়েছি জাস্ট একটা কারণে, আমাদের কিছু দাবি দেওয়া আছে যেগুলো তুলে ধরার জন্য। আমাদের এক দফা এক দাবি, যেগুলো হচ্ছে আমাদের আমরা যে অফিসিয়াল ফোনগুলো, যেগুলো আনঅফিসিয়াল ফোন আপনার দেশের বাইরে থেকে নিয়ে আসি, আমরা সেগুলো সরকারের যৌক্তিক দাবিতে ভ্যাট ট্যাক্স দিতে যাচ্ছি আমরা, কিন্তু সেটা ন্যূনতম। বিভিন্ন দেশে দেখেন যেখানে আপনার ভ্যাট ট্যাক্সের মূল্য 0% ইন্টারেস্ট, 2% ইন্টারেস্ট, আর আমার দেশের মধ্যে দেখেন 57% ভ্যাট দিতে হচ্ছে আপনাকে। অথচ দেখেন একই দেশের মধ্যে আপনার অফিসিয়ালি ফোন, যেগুলো সিন্ডিকেট, সেই অফিসিয়াল ফোনগুলো দিচ্ছে মাত্র 7%। আর আমরা যারা ব্যবসা করতেছি, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের ট্যাক্স দিতে হচ্ছে 59%, 57%। এই দাবিগুলো আপনারা নিজেরা দেখেন, এক দেশে দুইটা দাবি কেমনে করা হয়। তাই আজকে আমরা বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী একত্রিত হয়েছে এই কারণে। শুধু এটাই না, আমাদের মধ্যে আরো কিছু দাবি আছে, যেগুলো হচ্ছে এনইআইআর চালুর কারণে। যেগুলো এনইআর চালু আপনারা জানেন, শুধু আনঅফিসিয়াল ফোনগুলো না, যারা অফিসিয়াল ফোনগুলো কিনতেছে সেগুলো অনেক সময় আপনার বন্ধ হয়ে যাবে আপনার। এই জন্য আমরা আসছি সেই আনঅফিসিয়াল ফোনগুলো যেন সরকারের ন্যায্য যে রাজস্ব, যেটা 5% ভ্যাট ট্যাক্স, এগুলো ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা নামতে যাচ্ছি ইনশাল্লাহ। অবশ্যই আমরা মাঠে থাকবো এনইআর যেটা বন্ধ হয়। কারণ ভাই আপনারা ভালো করে জানেন, একটা 5,000 টাকা ফোন আমার যদি এনইআর চালু হয় ভাই, এটা সম্ভব না ভাই। মানুষ যে একটা শৌখিন, অনেক মানুষ যারা শৌখিন মানুষ, যারা 8-10 হাজার টাকা ফোন কিনে সামর্থ্য হয় না, তারা যখন 1-2 মাস পরে একটু আপডেট সিরিজ কিনতে যাবে ভাইয়া, তখন তারা এই এনইআর এর মাধ্যমে ফোন নাম ট্রান্সফার করার কারণে তারা ফোনগুলোই করতে পারবে না ভাইয়া। তাই আপনাদের কাছে আমার দাবি, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমি চাই বাংলাদেশের সকল ব্যবসায়ী এবং সকল মানুষ। ভাই আজকে সারা দিন আন্দোলন করে আপনাকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। এখন দিন শেষে ভাই আমরা কি আন্দোলন সফল করতে পারবো? ইনশাল্লাহ আমরা সফল হব, ইনশাল্লাহ হব, আমরা ইনশাল্লাহ সফল হব। সফল না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না ইনশাল্লাহ ভাইয়া, সফল না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবো না ইনশাল্লাহ, এখানে রাত্রি যাপন করবো। তোমার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে আন্দোলনটা করলাম, এই আন্দোলনটা আমরা কতটুকু সফল হতে পারবো? আমরা এখন কি মনে হচ্ছে? আমরা 100% সফল হব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হয়েছে, আমাদের দাবি হচ্ছে যৌক্তিক দাবি। আমরা এই দাবি না মানা পর্যন্ত কেউ ঘরে যাব না, আমরা রাত্রে এখানে স্টে করবো। এবং সারাদিন থাকতে থাকতে আমাদের যে ভাই রিয়াদ 2 বার সেন্সলেস হয়ে পড়ে গেছিল, ভাই একটু আগে পানিটা নিয়ে দিয়ে তাকে। তো আমার এক ভাই ব্যবসায়ী ভাই, নাম রিয়াদ আহমেদ, তো সে পর্যন্ত মানে তার একটু গরমে কষ্ট হয়। তো আপনি যে এত কষ্ট করার পরও এখনো আশায় আছেন যে সরকার হয়তো আপনার দাবি মানবে, বা সরকার হয়তো আপনার মানে আপনার যে দাবি দাবা সেটা মেনে নিবে, আপনার কি মনে হয়? ইনশাল্লাহ সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিবে, এটাই আমরা চাই। আমরা চাই ট্যাক্সের হ্রাস। পরবর্তীতে যদি সরকার এই দাবি না মানে, তখন সেক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী আছেন কি পদক্ষেপ নেবেন? আমরা অবস্থান কর্মসূচি তো রাখতেই আছি, এরপর আমরা আরো কঠোর কর্মসূচি এখন আপনারা তো এমন একটা পরিস্থিতি, আমি যতটুকু জানি আমরা যারা ব্যবসায়ী আছি, তো এমন একটা পরিস্থিতিতে আছি, আমরা মৃত্যুরও ভয় করি না। কারণ এই ব্যবসা যদি আমাদের আজকে বন্ধ হয়ে যায়, বা এই ব্যবসা যদি আজকে আমাদের অফ হয়ে যায়, আমাদের মরা ছাড়া কোনো পথ নাই। সেক্ষেত্রে আমরা রাস্তায় মরি বা সরকার আমাদের মারুক, আমরা দুইটাই বুক পেতে নেবো। আপনিও কি আমার সাথে একমত? ইনশাল্লাহ আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে আছি ইনশাল্লাহ। ঠিক আছে, ব্যবসায়ী হিসাবে আমি আপনার সাথে অবশ্যই আছি। আমার আরেকজন ব্যবসায়ী ভাই, সে হচ্ছে আদনান আহমেদ, সেও অনেক বড় একটা ব্যবসায়ী, সে অনেক টাকা লোন, তার মাথার চাপের কারণে সে ঠিক মতো ব্যবসা করতে পারছে না। তো তার কাছ থেকে আমরা কিছু শুনবো। ভাই আপনি যদি কিছু বলতেন। মূলত আমার কথা হচ্ছে এরকম যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়ার কথাই বলেন না পাকিস্তানের কথা বলি। পাকিস্তানে এই এনইআইআর সিস্টেমটা চালু করছিল 2019 কি 20 সালের দিকে। তো ওরা এই সিস্টেম চালু করাতে ওদের দেশটা আমাদের বাংলাদেশের তুলনায় মিনিমাম 30% মানে ডাউন হয়েছে। কারণ ওদের দেশে নাই একটা ভালো ফ্ল্যাগশিপ ডিভাইস, নাই একটা তথ্য প্রযুক্তি নিউজ, নাই একটা কোনো কিছু। এইসব কারণেই ওদের দেশে জঙ্গির পরিহারটা বেশি হয়ে গেছে। ঠিক যদি ওইখানে যদি আমাদের বাংলাদেশের মতো নাগরিক সব সচেতন থাকতো, অ্যাক্টিভ থাকতো এবং আপডেট থাকতো যুগের সাথে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হইতো না। ঠিক আছে, আমি আরেকজন ব্যবসায়ী ভাই, সে হচ্ছে আমাদের মার্কেটের নতুন ব্যবসায়ী মোবাইল ক্লাবের। তো আমাদের মার্কেটে হচ্ছে মোবাইল ক্লাব আসছে। তো আমার এই ভাইয়ের কাছে জানতে যাবো, ভাই যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তো সেক্ষেত্রে বাংলাদেশের 80% স্টুডেন্ট এই ব্যবসার সাথে জড়িত, এমন 80% যদি বেকার হয়ে যায়, 20 লাখের অধিক মানুষ, আপনার দোকানে স্টাফ আছে মিনিমাম 10 জন, আমি যতটুকু জানি 10 জনই স্টুডেন্ট, 10 জনই আপনার মতো তরুণ। সেক্ষেত্রে 20 লাখ তরুণ যদি যুবক যদি বেকার হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? ভাই আমি নিজেও একজন স্টুডেন্ট। আমি আমার এই অল্প বয়সের ভিতরে আমি মোটামুটি একটা ভালো কেরিয়ার করার চেষ্টা করতেছি, স্মার্ট একটা ব্যবসা করার চেষ্টা করতেছি বাংলাদেশে।
আমার মোটামুটি 10 জন স্টাফ আছে, আমার ব্যাংক লোন আছে প্রায় 40 লাখ টাকা। আমার যদি এই ব্যবসাটা বন্ধ হয়ে যায়, তো আমার মরা ছাড়া দ্বিতীয় পক্ষে আর কোনোই থাকবে না। এতে সরকার আমাকে মারুক বা আমি রাস্তায় মরি, তাই ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আপনি যে কথা বললেন আমারও সেম কথা। এখন আমরা যদি এখানে হাসি মুখে মরতে চাই, যদি সরকার এই দাবি না মানে, আপনি কি মরতে প্রস্তুত? আমি প্রস্তুত ইনশাআল্লাহ, আমি প্রস্তুত ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারতেছেন যে ব্যবসায়ী ভাইদের মনের একটা যে দুশ্চিন্তা, মনের যে একটা দুশ্চিন্তা, সেটা প্রকাশ করলো। তো আমরা মৃত্যুকে ভয় করতেছি না এই মুহূর্তে, কারণ এই ব্যবসা যদি বন্ধ হয়, সরকার যদি না মানে, আমাদের মরা ছাড়া কোনো পথ থাকবে না। যাই হোক, আমার ভাই অনেক ভেঙে পড়ছে, তো আমরা তার কাছে আর কোনো বক্তব্য না নেই, আমরা আরেকটা ভাইয়ের কাছে চলে যাই। আমরা বাংলাদেশে প্রায় 25 লক্ষ ব্যবসায়ীর মধ্যে পাই, আমার জানা মতে প্রায় 20 লক্ষ মানুষই ভাই সরকারের কাছে ব্যাংক ঋণ আছে, আপনার বিভিন্ন ব্যাংকের ঋণ আছে। আমরা ভাই আমাদের উদ্দেশ্য এখানে একটাই থাকবো ভাই, আমাদের ব্যবসা যদি এটা নেমে যায়, আমরা উপদেষ্টার পাশে যা উঠবো ভাই, আমাদের ঋণ উপদেষ্টা চালাবে ভাই। যে উপদেষ্টা এগুলো করছে তার বন্ধুর জন্য ভাই, আমরা প্রয়োজন আমাদের ঋণ সে চালাবে ভাই। কারণ আমরা কি করবো ভাই, এখন আমরা আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি না মেনে নেওয়া হবে, আমরা রাজপথ ছাড়বো না। যদি বন্ধ হয়, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি থাকবে ভাই? বা এখানে যে দেখেন, আমার একটা ছোট ভাই, সে ভার্সিটিতে ধামরাই কলেজে পড়ালেখা করে, এই অবস্থায় সে একটা ব্যবসায়ী। তো তার যদি ব্যবসা থেকে সে যদি এখন বেকার হয়, সে তো দেশের জন্য বোঝা, দেশের উন্নয়নের জন্য বোঝা, সেক্ষেত্রে তার করণীয় কি থাকবে? আসসালামু আলাইকুম ভাই। আসলে এখানে আসলে বলার কি, আমরা সবাই ভুক্তভোগী, আপনারা সবাই বিষয়টা অবগত আছেন। আমাদের এখানে অনেক ব্যবসায়ী, অনেক ভাই, ঠিক আছে, অনেক তিল ঘরের ব্যবসায়ীটা অনেক কষ্ট করে ব্যবসাটাকে দাঁড় করাইছে। আজকে অনেকের লোন আছে এই ব্যবসার মধ্যে, অনেকে ঋণগ্রস্ত আছে, তারা কি করবে? তারা সবাই পথে নামবে ভাই, ঠিক আছে। আজকে আমরা সবাই দেখেন, আমাদের সবার অবস্থা একই অবস্থা, সবাই করুণ অবস্থার মধ্যে আছি, ঠিক আছে। আমরা সরকারের কাছে যৌক্তিক দাবিটা তুলে ধরছি, সরকার যেন আমাদের দাবিটা মেনে নেয়, আমাদের যেন দাবিটা মেনে নেয়। আমরা এই সরকারের এই এনআর জিনিসটা, আমরা সিস্টেমটা বাতিল চাই, এক কথায় শুধু বাতিল চাই। সুন্দর কথা, সুন্দর বক্তব্য দিছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম থমথমে একটা পরিবেশ অনেক গরম। তো এই মুহূর্তে পরিবেশ অনেক গরম চলতেছে এখানে। তো যখন যা খুশি তাই ঘটে যেতে পারে এখানে, তেমন একটা পরিস্থিতিতে আমরা চাই না রাজপথে থাকতে, আমরা চাই ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে। তো সরকার যেন আমাদের সবাইকে ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে সহযোগিতা করে, আমরা যেন সুস্থ সুন্দর মতো ব্যবসা করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।